আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বড় উটের খামার। এটাকে উটের কুজ বলা হয়। এখানে কোনো হাড় নাই এবং ফ্রেশ মাংসও না। এটা হলো চর্বি জাতীয় মাংস। সত্যি আজকে বুক ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। এগুলোর দাম কেমন হয় খালি পুরো উটটা? পুরা উটটা আমাদের এখানে 20 হইতে 25 লাখ পর্যন্ত আমাদের রেট আছে এখানে। কাইফা হালুকা জামাল। জামাল মানে হচ্ছে উট উট উট, তুমি কেমন আছো? উট দীর্ঘদিন না খেয়েও বেঁচে থাকতে পারে এবং এখানে নাকি খাবার সংগ্রহ করে রাখে। খাবার সংগ্রহ বলতে অনেকের ধারণা উটের ভেতরে পানির ভাণ্ড আছে। আর এটার বয়স মাত্র 1.5 বছর। বর্তমান মাংস আছে, আমরা 3000 টাকা কেজিতে বিক্রি করে ফ্রিজিং করা আছে আর কি। মাজরাতুল আল জামাল ফি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, বহুত খুশ বহুত খুশ। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা? মাজরাতুল আল জামালি ফি বাংলাদেশ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক, মনে হচ্ছে আমি সৌদি আরবের কোনো মরুভূমিতে দাঁড়িয়ে আছি। না দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ ব্যাংকের পিছনে দেওয়ানবাগ শরীফে উটের খামারে। এর আগেও একবার আপনাদেরকে নিয়ে এসেছিলাম এই উটের খামারে, আবারও চলে এলাম। মরুভূমির দেশ থেকে মরুভূমির জাহাজ এখন আমাদের এই নদীমাতৃক বাংলাদেশে। কিভাবে এই উটগুলো লালন পালন করা হচ্ছে, উটের খামারটি কিভাবে চলছে, কিভাবে এই খামারকে বৃদ্ধি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরবো। আর এজন্য কথা বলবো এই উটের খামার যিনি দেখাশোনা করছেন, যিনি ওতপ্রোতভাবে জড়িত আছেন আমাদের শাহর আলী ভাইয়ের সঙ্গে। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, উটের সঙ্গে কিন্তু আমার একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। আসুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আল্লাহর রহমতে ভালোই আছি। শাহর আলী ভাই, প্রথমে একটু জানতে চাচ্ছি যে বর্তমানে আপনাদের এখানে কতগুলো উট আছে? বর্তমান আমাদের এখানে 8টা উট আছে আচ্ছা এবং 4টা মাদি 4টা পুরুষ উট আছে। আচ্ছা, এগুলোর বয়স কেমন হয়েছে? বয়স 15-16 হইতে ধরিয়া 1.5 বছর পর্যন্ত আছে। আচ্ছা, 15-16 মানে? 15-16 বছর ও, এক একটা একটা এরকম আছে। তারপরে সর্বশেষ একটা আছে 1.5 বছরের মতো আর আচ্ছা, কি, এই 1.5 বছরে কি এটাই নাকি? হ্যাঁ, এটা 1.5 বছর। মাশাল্লাহ মাশাল্লাহ, বহুত খুশ বহুত খুশ। 23 সালে জন্মগ্রহণ করছেন। আচ্ছা, এটা কি পুরুষ না, মহিলা। মহিলা? জি। বাহ, ও তো খুব আদর করছে ভাই, আমার খুব ভালো আদর লাগছে। করে, আদর করবে। খুব ঠান্ডা স্বভাবের না? হ্যাঁ, 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 ঠিক আচ্ছা আছে। আচ্ছা, এই উটগুলো এখন কি খায় মূলত? এখন মূলত আমরা ভুসি খাওয়াই, গমের ভুসি। আচ্ছা তারপরে খৈল আছে, রাব আছে, ঘাস পাইলে ঘাসও খাওয়াই, আর খ্যার, ধানের যেটা খ্যার বলা হয় এটা খায়। আমরা তো জানি যে উট হচ্ছে মরুভূমির জাহাজ বলা হয় বা মরুভূমির প্রাণী। তো এই আবহাওয়ায় কিভাবে এখন কি ওরা মানিয়ে নিয়েছে? না, এখন সমস্যা হলো আমাদের যে উটগুলি দেখতেছেন সবগুলো বাংলাদেশে জন্ম। এগুলো সব বাংলাদেশে? এটা বাঙালি উটও বলা যায়। আচ্ছা, বাঙালি উট। হ্যাঁ, এ কারণে তাদের খাদ্য তালিকায় কোনো সমস্যা নাই। আচ্ছা আপনি যা দেবেন সব খেয়ে ফেলবে। আচ্ছা, সেটার মধ্যে কি কি থাকে? আপনি যদি একটা কলা আনি দেন, কলা খাইবো, রুটি আনি দেন, রুটি খাইবো। আচ্ছা এখন যা দেবেন, তরমুজ দেন খাবে, বাঙি দেন খাবে, যা দেবেন সব খেয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা তা কাজে ভাতের যাও যদি দেন তাও খেয়ে ফেলবে। আচ্ছা, এবং এক কথায় যে যা দেবেন ওদের খাইতে কোনো আলসামও নেই। কে ফেলবে? হ্যাঁ, ওরা এখন আমাদের মানে গরু ছাগলের মতো যে। গরু ছাগল মানে আমাদের বাংলাদেশের গরুর চেয়েও ভালো বলা চলে। আচ্ছা যেমন গরু ঘাস দিলে যে কোনো ঘাস খাইতে চাবে না, হ্যাঁ আর এদের লতা পাতা গাছপালা যা দেবেন জি সব খেয়ে ফেলবে। আচ্ছা, আমরা তো জানি এখানে শুরু হয়েছিল 2004 সালে 4 সালে, 10টি হ্যাঁ। উটের মধ্যে দিয়ে নাকি? জি, 10টা উট দিয়া 2004 সালে শুরু করেন। জি আমাদের সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলাজন উটের খামার প্রতিষ্ঠিত করেন দক্ষিণ কমলাপুর বাংলাদেশ ব্যাংকের পিছনে বাবে বদিনা দেওয়ানবাগ শরীফ। পরবর্তীতে এটাকে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে 60 হইতে 65টা পর্যন্ত হয়ে যায়। এখন আবার পর্যায়ক্রমে কমতে কমতে এই পর্যায়ে আইছে, কারণ ইনপুট বন্ধ থাকার কারণে আমরা এরকমভাবে আমরা উট সংগ্রহ করতে পারতেছি না। তা আমরা তবু চেষ্টা চলাইছি যাতে আমাদের খামারটাকে আবার সুন্দর করা যায়, আরো বড় করা যায়।
আমি যখন এসেছিলাম তখন 25-30টার মতো উট দেখেছিলাম এর আগে। তো মাঝখানে তো আমি শুনেছিলাম উট আরো বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো হয়েছে। হ্যাঁ, বৃদ্ধি পেয়েছিল কিন্তু আবার কমে গিয়েছে। আচ্ছা। পর্যায়ক্রমে আমরা কিছু সম্মেলনে বড় বড় অনুষ্ঠান হয়, এটা যেহেতু দরবার শরীফ, এ কারণে কিছু জবাই করা হয়েছে। হ্যাঁ। আবার কিছু পুরুষ উট বেশি ছিল, জি। এগুলি মনে করো আবার বিক্রি করা হয়েছে। পুরুষ বেশি থাকলে মারামারি করে, হ্যাঁ। এই কারণে বিক্রি করা হয়েছে। এইভাবে কিছু কমে গেছে আর কি। আচ্ছা আচ্ছা। তা আমরা চেষ্টা তো আছে আমাদের আবার খামারটা বাড়ানোর জন্য, সুন্দর করার জন্য। জি। এখন আগে তো আমরা দুধ বিক্রি করতাম জি। 400 টাকা লিটার, বর্তমান দুধ নাই প্রায় 1 হইতে 1.5 বছর থেকে দুধ নাই আমাদের এখানে খামারে। জি। বর্তমান মাংস আছে, আমরা 3000 টাকা কেজিতে বিক্রি করি, ফ্রিজিং করা আছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। কেউ চাইলে আপনার এখান থেকে উটের মাংস নিতে পারবে। নিতে পারবো 3000 টাকা কেজি। 3000 টাকা কেজি সেটা ফ্রিজে আছে। ফ্রিজিং। আচ্ছা, মাংসের কথা যেহেতু বললেন, একটু জানতেই চাই যে গরু বা ছাগলের মাংস বা দুম্বার মাংসর মতোই কি এই মাংসটা, নাকি একটু আলাদা? এভাবে এইরকমের মাংস, আচ্ছা। তবে একটু ব্যতিক্রম আছে স্বাদে, কারণ আমরা তো বাঙালি মানুষ, গরুর মাংস খায় অভ্যস্ত। জি। তো উটের মাংসের বেলা একটু ব্যতিক্রম লাগে। কি রকম এটা? যেমন আমরা মহিষের মাংস খাইলে একটা ব্যতিক্রম মনে হয়, হ্যাঁ। খাসির মাংস ব্যতিক্রম মনে হয় স্বাদে, জি। যেমন গরুর মাংসের স্বাদ আলাদা, এই রকম উটের মাংসেরও একটা স্বাদ আলাদা আছে। এটাতে কি তবে চর্বি কি বেশি হয় একটু চর্বি জাতীয় বেশি হয় মাংস। আচ্ছা। ওটা ওই রকম চর্বি না, ওটা মাংস জাতীয় চর্বি। আচ্ছা, আঁশ কি শক্ত নাকি খেতে না, নরম? একটু মোটা আঁশ। মোটা আঁশ। তবে আমাদের বাংলাদেশের যে উটগুলা, এগুলি তো বাঙালি খাবার খাইছে, জি। এদের মাংসটা পরায় গরুর মাংস সেম সেম হয়ে যায়। একটা উট থেকে আনুমানিক কত মণ মাংস হয়? এখানে 8 হইতে 10 মণ মাংস আসছে একটা উট থেকে, বড় সাইজের। বড় সাইজের। আর ছোটগুলো? ছোটগুলো 5 মণ 6 মণ এরকম আসে। আচ্ছা, আপনারা যেটা জবাই করেছেন কিছুদিন আগে, সেটার কত মণ হয়েছে? এটা বোধহয় 7 মণের মতো হচ্ছে আর কি। আচ্ছা, এগুলোর দাম কেমন হয় এই খালি পুরো উটটা? পুরা উটটা আমাদের এখানে 20 হইতে 25 লাখ পর্যন্ত আমাদের রেট আছে এখানে। আচ্ছা, ছোট বড় ছোট কারণে? বড় কারণে না, এখানে ছোটগুলো আমরা সাধারণত বেশি না, আমরা বেচলে সাধারণত বড় উটেই বিক্রি করি, যেগুলো একটু বয়স বেশি হয়ে গেছে হ্যাঁ। বা এটা কনসেপ্ট করার মতো না, হ্যাঁ। আর বাচ্চা দেবে না, এই ধরনের উট। পুরুষ বৃদ্ধি পাওয়া গেছে, পুরুষ বেশি হলে মারামারি কাটাকাটি করে এরা, পুরুষে এই কারণে আমরা একটা বিশেষ কারণ ছাড়া আমরা এটাকে জবাইও করি না, বিক্রিও করি না। সত্যি আজকে মন ভরে যাচ্ছে এই সব জামাল, অর্থাৎ মাঝখানে মাঝখানে আমি আরবি বলছি উট দেখে। ভাই, এটার কি নাম? জুই জুই ও, জুই। নাম রেখেছেন এক একটার এক এক রকম, না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। জুই আছে, বেলি আচ্ছা, আছে, বেলি আছে, সিদ্দিক ওটা হলো দেখছি, সোনালী। সোনালী, ওই পাশে দেখলাম জামাল নামে একটা আছে। বাহ। ওটা হলো দুর্লভ। আচ্ছা, এখন তো দেখছি উটগুলো খুব শান্ত। হ্যাঁ, খুব এই শান্ত। উটগুলো অশান্ত হয়ে ওঠে কখন? অশান্ত হয়ে ওঠে শীতকাল আসলে, একটু ওদের যে যৌন মিলনের একটা সময় আসে, হ্যাঁ। ওই সময় শীতকালে 4-5 মাস ওরা একটু বেশি রাগান্বিত থাকে, পুরুষগুলোও থাকে, মহিলারাও থাকে। আচ্ছা আচ্ছা। তা আবার গরমকাল আসলে আস্তে আস্তে ওরা আবার শান্ত হয়ে যায়। আচ্ছা, এদের প্রজননের সময় কি শীতকাল? শীতকাল, হ্যাঁ শীতকাল। তো আপনার এখানে পুরুষ বলছেন কয়টা আছে? পুরুষ 4টে আছে, চারটা। তার মধ্যে একটা ছোট, হ্যাঁ। 3টে প্রাপ্তবয়স্ক। তাহলে ওই তিনটা দিয়ে কি প্রজনন করা যায়? হ্যাঁ, করা যায়। আচ্ছা। আর পুরো মহিলাদের মধ্যেও 4টে আছে, তার মধ্যে একটা এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। আচ্ছা, প্রজননের অর্থাৎ প্রেগন্যান্সি আসার কত দিনের পরে বাচ্চা হয়? এটা প্রেগনেন্সি কনসেপ্টের পরে 13 মাস লাগে। আচ্ছা। 13 মাস পরে গিয়ে বাচ্চা প্রসব করেন। এটা 13 মাস পরে বাচ্চা আসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বাচ্চাটা যখন প্রথম হয় সেই বাচ্চাকে মানে কত বড় সাইজের বা কত ওজনের বাচ্চা হয়? মোটামুটি প্রায় 25-30 কেজি পর্যন্ত হয় হয়। এবং অনেক বড় হয়। আচ্ছা ছোট বাচ্চা হইলে দাঁড় করাইলে দেখবেন যে আমার সমান হয়ে গেছে। আচ্ছা, এটা কি ওই যে গরুর মতোই ওই রকমই? হ্যাঁ, ওই রকমের গরুর মতোই আমরা এটাকে করাই, ডেলিভারি করানো হয়। হ্যাঁ। তারপরে ওদেরকে সেবা যত্ন তো অবশ্যই দিতে হয়। বাচ্চাকে খাওয়ানো কি হয়? খাওয়ানো, যদি মায়ের দুধ সাথে সাথে দাঁড়ে যায় তাহলে মায়ের দুধে খাওয়াই। হ্যাঁ। আর যদি দেখা যায় যে সে দাঁড়াইতেছে না বা 1 দিন সময় লাগবে দাঁড়াইতে, হ্যাঁ। ওই ক্ষেত্রে আমরা ওই মায়ের দুধ দয়া ফিটার দিয়ে খাওয়ানো হয়।
আচ্ছা, আপনার হাতে কি এরকম হয়েছে যে বাচ্চা হয়েছে সেটাকে আপনি লালন পালন করে বড় করেছেন? হ্যাঁ, অসংখ্য বাচ্চা আমরা লালন পালন করছি। আচ্ছা। এই খামারে নিম্নপক্ষ তো 50টা বাচ্চা হয়েছে। হ্যাঁ। তো এই জন্যে ওখানে দেখা যায় যে ওখানে শীতকালে হলে হিটার লাইট জ্বালাইতে হয়, হ্যাঁ। তাকে হিটার লাইটের নিচে রাখতে হয় যাতে ঠান্ডা না লাগে। মানে অনেক কেয়ারফুল থাকতে হয় এবং সেবা যত্ন করতে হয়। তারপরে 24 ঘন্টা একজন ব্যক্তি তার সাথে পাহারা দিতে হয় আচ্ছা। যতক্ষণ সে একটু স্বাভাবিক হয় নাই। এই যে আমরা উটগুলো দেখছি কি সুন্দর করে বালু বিছানো আছে, আমরা জানি যে এটা মরুভূমির সেই উত্তপ্ত গরম এবং বালু না হলে এরা মানে বাঁচতে পারে না বা চলতে পারে না। তো এখানে সামান্য বালুতে ওরা কিভাবে চলে? এখানে কথা হলো, একটা জিনিস হলো জন্ম থাকিয়া যে পরিবেশে যে কালচারে তারা বড় হইতেছে সেটার সাথে তারা অ্যাডজাস্ট হয়ে যায়। আচ্ছা। আর মরুভূমিতে তো এইরকম ব্যবস্থা নাই, ওই কারণে ওখানে ওই অবস্থার উপরে তারা অ্যাডজাস্ট হয়ে যায়। আমার একটা ধারণা ছিল যে গত 2 বছর আগে যত উট দেখেছিলাম এখন মনে হয় আরো বৃদ্ধি পেয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে দিন দিন কমে যাচ্ছে। তো আপনারা বৃদ্ধির জন্য মূলত কি করছেন? এদের জন্য আমরা চেষ্টা চলাইছি, হ্যাঁ। কারণ আমাদের মূলত উটগুলো আসে ভারত থাকিয়া, রাজস্থান থাকিয়া। তা রাজস্থান থেকে আসে যে ওখানে ইনপুট বন্ধ দীর্ঘদিন যাবৎ, প্রায় 10 বছর যাবৎ ইনপুট বন্ধর কারণে বাংলাদেশে কোনো উট ঢুকতেছে না। এ কারণে আমাদের খামার বৃদ্ধি পারছে না। কেন এখান থেকে যে বাচ্চাগুলো হয়? বাচ্চা দুই একটা যদি বাচ্চা হয়, আবার দুই একটা জবাই হয়ে যায়, আচ্ছা। এইভাবে বা দুই একটা বিক্রি করা হয়, এভাবে মাইনাস প্লাস হইতে থাকে। সমান হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ যার হ্যাঁ। কারণে বাড়ছে না আর কি। না। একটা উট প্রাপ্ত বয়স্ক হতে কত বছর লাগে? যে মোটামুটি গরু যেমন 2 দাঁত হলে। একটা উট প্রাপ্ত বয়স্ক হইতে 5 বছরের মতো লাগে। 4 বছরে অনেক সময় গিয়ে প্রাপ্ত বয়স্ক মনে হলো, কিন্তু আসলে তা হয় না, 5 বছরই লাগে। শেহের আলী ভাই, আমি যতটুকু জানি আপনি শুরু থেকে এই খামারের সাথে জড়িত আছেন, উটের খামারে। কত বছর যাবত এবং আপনি কেন এর সাথে যুক্ত হলেন এবং অভিজ্ঞতা কি আপনার? আমি এখানে আসি 18 বছর পার হয়ে 19 বছরে পড়ছে। আচ্ছা। তা মোটামুটি অভিজ্ঞতা তো পূর্ব অভিজ্ঞতা তেমন একটা ছিল না। জি। তবে এখানে আসার পরে আমাদের যিনি সুফি সম্রাট হজরত দেওয়ানবাগী দয়াল মুর্শিদ কেবলাজন, প্রথম অবস্থায় ওনার সাজেশন অনুসারে আমরা কাজ করছি। উনি যেভাবে আমাদের পরামর্শ দিয়েছে এভাবে আমরা উটের সেবা যত্ন করছি। আস্তে আস্তে দীর্ঘদিন থাকাতে আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা হয়ে আইছে। তো এখন মোটামুটি আমাদের মনে করেন উট পালতে কোনো সমস্যা নাই, আমাদের মোটামুটি ভালো অভিজ্ঞতা হয়েছে। আপনার কি কোনো পূর্ব অভিজ্ঞতা, অর্থাৎ দেশের বাইরে ছিলেন, সৌদি না, বা? এরকম না, আমরা দেশের বাইরে ছিলাম না, আমাদের যেটা অভিজ্ঞতা সেটা এই বাংলাদেশেই অভিজ্ঞতা। এইটাকে লালন পালন করতে কি? হ্যাঁ, করতে গিয়া আচ্ছা। দীর্ঘদিন লালন পালন করতে গিয়ে আমাদের মোটামুটি একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আউট সম্বন্ধে আমাদের অনেক কিছু জানা হয়ে গেছে। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে উটগুলো দেখছি খুব ছড়ানো ছিটানো, ওরা ওদের মতো করে খেলা করছে, হাঁটাহাঁটি করছে, এগুলোর কোনো রোগ বালাই হয় না? রোগ বালাই হয়, যেমন সময়তে হয়তো খাওয়ার কম বেশি হলে একটু গ্যাস বাড়তে পারে, হ্যাঁ। বা অনেক সময় ঠান্ডার কারণে জ্বর হইতে পারে। আর খুরা রোগ বা? খুরা রোগ বলতে কিছু না, যদি বর্ষাকাল হইলে পায়ের নিচের তো নাই, খুরা নাই। হ্যাঁ। এ কারণে ওই যে নরম বা ভিজা মাটির থাকতে থাকতে চামড়াটা একটু অনেক সময় গিয়া ক্ষতিগ্রস্ত হয়, ওই সময় গিয়া চামড়ার নিচটা একটু ঘা হইতে পারে। তখন কি করেন আপনার, ট্রিটমেন্ট কি দেন? তখন আমরা ওদের ওই যে ঠ্যাংটা সাফ করে দিই। হ্যাঁ। সাফ করে দিয়ে যদি বেশি ধরনের না হয় তাহলে চামড়া, আলগা চামড়াকে কাটি দিয়া আমরা এখানে পটাশ দিয়ে দিই। আচ্ছা। তারপর পটাশ দিয়ে দিলে দেখা যায় পটাশটা ওখানে পায়ে লাগলে অন্তত একটা সপ্তাহ আর মাটির ইয়াটা ওখানে লাগবে না। হ্যাঁ। আর যদি ঘা দেখা যায় তখন আমাদের বাধ্য হয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। খুব ভালো লাগলো। আপনি একটু আগে বলছিলেন যে একটা সময় আপনারা এখান থেকে এই উটের দুধ বিক্রি করেছেন 400 টাকা লিটার। জি জি তো জি। এখন বিক্রি করছেন না কেন? এখন আমাদের গাবি নাই, উট কমে গেছে, গাবি নাই। গাবি না থাকলে তো আর উট বিক্রি করা, দুধ বিক্রি করার কোনো সুযোগ নাই। কিছুই হয় না এখন? না, এখন নাই। আচ্ছা। প্রায় 1.5 বছর থেকে আমাদের এখানে দুধ নাই। দুধ নাই। একটা উটে সাধারণত কয় কেজি করে দুধ হতো বা একটা কত উটে লিটার? 8 হইতে 10 কেজি পর্যন্ত দিত। হ্যাঁ। তাহলে এভারেজ গিয়ে 7-8 কেজি এটা পাওয়া যেত। এক একটা মানে এটা কি এক বেলায় না কয় বেলা? না, দহন আমরা করতে এখানে হতো? এক বেলায় না, উটের সিস্টেমটা আমাদের এখানে সিস্টেম ছিল, আমরা দিনে রাত্রে মিলিয়ে কয়েকবার আমরা দোয়াইতাম দুধ। কয়েকবার?
হ্যাঁ, আনুমানিক 3 কতক্ষণ হইতে পর পর? নিম্নপক্ষে 3 বার হইতে 4 বার পর্যন্ত আমরা দুধ দোয়াইছি। আচ্ছা, এটা কি গরুর মতোই টানতে হতো? গরুর মতোই টানতে দাঁড়ানো অবস্থায় দোয়াইছি আমরা। আচ্ছা আচ্ছা। তা আমরাও দাঁড়িয়া দুধ দোয়াইছি। জি। এভাবে দেখা গেল যে আমরা সকাল 6টা বাজে একবার দোয়াইলাম। হ্যাঁ। এখানে দেখা গেল 3 ঘন্টা পরে বা 4 ঘন্টা পরে আবার একটু দোয়াইলাম। হ্যাঁ। এইভাবে সারাদিনে জমে দেখা গেল যে 10 কেজি হয়েছে, 8 কেজি হয়েছে একটা উঠ থেকে? একটা উঠ থাকিয়া। আচ্ছা। এই উটগুলোকে দিনে কয়বার গোসল করাতে হয়? না, দিনে এরকম গোসল আমরা করাই না, হয়তো মাসে গরমের দিন আইলে মাসে 2-4 বার গোসল করাই। আচ্ছা। আর যদি বেশি প্রচন্ড চাপ হয় তখন দেখা যায় আর একটু বেশি করাই আর কি। শীতকালে কি গোসল করাতে হয়? না, শীতকালে আমরা গোসল করাই না, ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা নাকি? লেগে যাইব, কারণ শরীরে লোম থাকে, লোমগুলার নিচে তো শুকাইতে সময় লাগবে। আচ্ছা, ঠান্ডা থেকে বাঁচার জন্য এটা তো একটু খোলামেলা দেখছি, রাতের বেলা কি করেন আর কি এখানে শীতকালে? যখন প্রচন্ড শীত পড়ে তখন আমরা শেটের মধ্যে উঠাই, হ্যাঁ। আবার যখন প্রচন্ড তাপ হয় তখনও আমরা শেটে উঠাই। বাইরে? দিনের বেলা বাইরে থাকে এবং বৃষ্টির সময়ও আমরা শেটের মধ্যে উঠাই। আচ্ছা আচ্ছা। বৃষ্টিতে ভিজতে দেন না? না, বৃষ্টিতে ভিজতে দেই না এবং বেশি রৌদ্রেও থাকতে দেই না এবং অতিরিক্ত শীতের মধ্যেও রাখি না। এই যে চতুর্দিকে খোলামেলা, অনেক সময় দেখা যায় যে গরু বা ছাগল চুরি হয়, এ ধরনের কোনো দুর্ঘটনা এখান থেকে হয়েছিল? না, এটা হওয়ার সম্ভাবনা নাই। আমাদের আচ্ছা। গেট আছে, সিকিউরিটি আছে আচ্ছা এবং অনেক নিরাপত্তা এখানে। আচ্ছা। এগুলো কি কোনো রোগ বালায় কোনো দুই একটা মানে মারা গিয়েছে এরকম? না, মারা যায় নাই, তবে দেখা গেল যে একটা চিকিৎসা করতেছি, ভালো হচ্ছে না, ওই ক্ষেত্রে আমরা এটাকে জবাই করে ফেলি। এখানে এই যে যে উটগুলো আছে, এখানে শেড এখন কতটুকু জায়গার মধ্যে আছে এবং এটার শেডের উচ্চতা কত? এটা সেটের উচ্চতাটা এখন আগে তো বেশি ছিল, জি এখন নিচে বালু পড়তে পড়তে হ্যাঁ। উচ্চতাটা অনেকটা কমে গেছে। জি। এখন উচ্চতা আরো করানোর দরকার, হ্যাঁ। তবে খামারটা হয়তো বা এখানে নাও থাকতে পারে, পিছন দিকে নিতে পারে। আচ্ছা ওই ক্ষেত্রে আমরা এই কাজগুলোকে এভাবে হ্যান্ডিং রাখছি যে সিদ্ধান্তটা কোনটা হয়, যদি এখানে থাকে হ্যাঁ। ওই ক্ষেত্রে গিয়ে সেটটা আরো উঁচা করতে হবে। জি। আর যদি পিছনে নিয়ে যায় তাহলে তো এখানে অযথা পয়সা খরচ করে লাভ হচ্ছে না। অনেকেই বলে যে উটের এই কুঁজের ভেতরে আসলে মূলত উট খাবার সংগ্রহ করে রাখে যাতে দীর্ঘদিন সে না খেয়েও বেঁচে থাকতে পারে। আপনার অভিজ্ঞতা কি বলে? কথাটা এরকম না, অনেকে ধারণা, সমাজে একটা প্রচলিত ধারণা আছে উটের ভিতরে পানির ভাণ্ড আছে, জি। কিন্তু আসলে এরকম না। যে কুসটা হলো চর্বি জাতীয় মাংস, এখানে প্রচুর পরিমাণ ক্যালারি আছে। এ কারণে যখন ওরা কোনো মরুভূমিতে আটকা পড়ে যায়, হ্যাঁ। খাদ্যর অভাব হয়, তখন এই কুজের যে চর্বি জাতীয় মাংসটা, হ্যাঁ। এইটা গলিয়ে শরীরের ক্যালোরিটাকে পূরণ করে রাখে। আচ্ছা এইভাবে দীর্ঘমেয়াদী তারা বাঁচি থাকতে পারে এবং নিজেকে 120 কেজি পর্যন্ত ওজন কমাইতে পারে। পানি কতদিন না খেয়ে থাকতে পারে? এটা ওই যে চর্বি জাতীয় মাংসটা যতদিন তাকে সাপোর্ট দেবে, হ্যাঁ, ততদিন সে থাকবে। অতদিন তারা খাদ্য না খেয়ে বাঁচি থাকতে পারবে। আচ্ছা, এখানে দিনে কয়বার করে পানি খায় বা পানি না দিলেও কি করে? না, এখানে পানি খাওয়া অভ্যাস করা হয়েছে ছোট থাকিয়া। জি। এখানে রেগুলার পানি একবার অন্তত হইলে খাওয়াইতে হবে। আচ্ছা আবার ড্রাম আমরা সামনে দিয়ে রাখছি, যখন মন চায় যার যা পানি খাইতেছে। হ্যাঁ। আমাদের কোনো বাধা ধরার নিয়ম নাই, যে এই সময় দিতে যায় হবে। যখন মন চায় খাইতে পারে। এই যে উটের খামারটি ঘুরে ঘুরে দেখলাম, কেউ যদি উটের খামার করতে চায় তাকে কি কি কাজ করতে হবে তাহলে সে উট করতে পারবে, উটের খামার করতে পারবে? যদি কেউ উটের খামার করতে চায় জি তাকে তো অবশ্যই প্রথম শেড তৈরি করতে হবে, জি বালুর মাঠ তৈরি করতে হবে। জি। তারপরে পালার জন্য যে পরামর্শগুলো দরকার সেটা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটা বলে দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। এতটুকু আমরা সহযোগিতা করতেই পারি আর একজন। উট সংগ্রহের বিষয়ে? সংগ্রহের বিষয়ে ওরা তো যদি বাহিরে বিভিন্ন দেশ থেকে আনলে আনতে পারে, হ্যাঁ। বা ভারত থেকে আনুক, যেখান থেকে আনুক আনতে পারে তারা। জি। ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, কোথায় থেকে আনবে না আনার আনবে। পরে আপনি কিভাবে লালন পালন করবেন সেটা জানাতে পারবেন। সেটা আমরা বলতে পরামর্শ দিতে পারবো। ওকে শাহরুল ভাই, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আজকে আপনাদেরকে সুন্দর এই উটের খামারটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম, কিভাবে লালন পালন করছে এবং আপনারা যদি কেহ আগ্রহী হন সেক্ষেত্রে আপনারা কিভাবে লালন পালন করবেন সেই বিষয়টি একটু তুলে ধরলাম। এরপরও আপনাদের যদি জানার ইচ্ছা থাকে আপনারা আসবেন, দেখবেন,
শেহের আলী ভাইয়ের সঙ্গে কথা বলবেন, নিশ্চয় আরও অনেক বিষয় আপনারা জানতে পারবেন। এ ধরনের আরও বিচিত্র রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, যাতে আপনারা সবাই মিলে এই সেক্টরকে এগিয়ে নিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।